অ্যানিমাল বাইটের মধ্যে পড়ছে ডগ বাইট, ডগ স্ক্র্যাচ, ক্যাট বাইট, ক্যাট স্ক্র্যাচ, মাঙ্কি বাইট, মাঙ্কি স্ক্র্যাচ। তো এগুলো করলে কি করব আমরা? প্রথমেই হচ্ছে জায়গাটা যেখানটা কামড় দিয়েছে অথবা আঁচড় দিয়েছে সেই জায়গাটাকে প্লেন সাবান জল দিয়ে 15 মিনিট ধরে ধুয়ে ফেলতে হবে। সেকেন্ড হচ্ছে হসপিটালে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাকি ইনজেকশনগুলো নিতে হবে। তো আপনাকে জানতে হবে যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। 3টে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। তো ক্যাটাগরি 1, ধরুন আপনি বাড়িতে কুকুর বিড়াল এগুলো পোষেন, তো তাদেরকে স্বাভাবিক করে তাদেরকে খাওয়াতে যাচ্ছেন হয়তো, তো হাতে লিক করলো মানে চেটে দিল। তো সেই সব ক্ষেত্রে বলি, সেই সব ক্ষেত্রে ইনজেকশন নেওয়ার কোনোই দরকার নেই গো। সেগুলো হচ্ছে ক্যাটাগরি 1 এর মধ্যে পড়ে। সেই সব ক্ষেত্রে জাস্ট একটু হাতটা ধুয়ে নিলেই হবে। কিন্তু ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ছে হচ্ছে যদি আপনার চামড়ার কোথাও কোনো কাটা জায়গা থাকে। ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 এর মধ্যে কোনগুলো পড়ে? ধরুন আপনার স্কিনের কোথাও কাটা ছেঁড়া আছে, সেখানে লিক করলো, সেখানে ডগ, ক্যাট কিংবা মাঙ্কি লিক করলো, কিংবা তাদের নখের আঁচড় লাগলো, কিংবা তাদের দাঁতের আঁচড় লাগলো। তো সেই সব ক্ষেত্রে ইনজেকশন নিতে হবে, ইনজেকশন টেটানাস নিতে হবে, ইনজেকশন এআরভি নিতে হবে 0, 3, 7 এবং 28 ডেজ। ক্যাটাগরি 3 এর মধ্যে কোনগুলো পড়ছে? যদি কোনো এনিমেল এমন ভাবে বাইট করেছে যেখানে আপনার রক্ত ঝরঝর করে পড়ছে, কিংবা একটু হলেও রক্ত বেরিয়েছে, কিংবা মাংস তুলে নিয়েছে, তো সেইগুলো হলো ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে কি করতে হবে? ইনজেকশন টেটানাস অবশ্যই নিতে হবে, 4টে এআরভির ডোজ নিতে হবে, 0, 3, 7, 28 ডেজ এর ডোজটা কমপ্লিট করতে হবে, প্লাস আরআইজি নিতে হবে। আরআইজি মিনস হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন, এই 3টে নিতে হবে। তো এতক্ষণ বললাম যে কি কি করতে হবে, কি কি করা যাবে না। যখন কামড়েছে, যে জায়গাটা কামড়েছে কিংবা যে জায়গাটা আঁচড় দিয়েছে, সেখানে কখনো সুথল, ডেটল কিংবা কোলগেট কিংবা বোরোলিন এগুলো কিন্তু দেয়া যাবে না, একদমই দেয়া যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে 15 মিনিট ধরে জায়গাটা সাবান জল দিয়ে ধুতে হবে, দেন হচ্ছে হসপিটালে যেতে হবে। নিয়ে মানে হচ্ছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিয়ে কতগুলো কোশ্চেন আছে যেগুলো সাধারণ মানুষ প্রায়শই করে থাকে। তো আজকে সেগুলোরই অ্যান্সার আমি এখন একটা একটা করে বলছি, তো সবাই শুনবে মন দিয়ে। আচ্ছা, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের হচ্ছে 4টে ডোজ। অনেকেই কি করে 2টো ডোজ নেয়, তারপরে হয়তো ভুলে যায়। তারা এসে বলে যেদিনকে ডেট আছে তার 2 দিন বাদে এসে বলে যে দিদিমণি ভুলে গেছি, তো কি করব আমরা? এখন কি দিতে পারবেন? হ্যাঁ, দেয়া যাবে। 2 থেকে 3 দিনের মধ্যে এলে অবশ্যই দেয়া যাবে তাদেরকে। কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন যে ডেটেই নেওয়ার, কারণ সেটা একটা শিডিউলের মধ্যে পড়ছে। এই ইনজেকশন গুলো 2টো হাতে দেওয়া হয়, 4 ইউনিট করে 2 হাতে দেওয়া হয় ইন্টারডার্মাল, মানে চামড়ার নিচে দেওয়া হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে একটু ফুলে থাকে। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, এই ইনজেকশনটা ইন্টারডার্মালও দেওয়া যায়, ইন্টারমাস্কিউলারও দেওয়া যায়। ইন্টারডার্মালের ক্ষেত্রে 2টো হাতে 4 ইউনিট করে দেওয়া হয়, আর ইন্টারমাস্কিউলার হলে একটা হাতে 1 ভাইল পুরোটাই ইনজেকশনটা দেওয়া হয়। ইন্টারডার্মাল দিলে 0, 3, 7, 28 ডেজের ডোজে এটা কমপ্লিট হয়, কিন্তু ইন্টারমাস্কিউলার হলে 0, 3, 7, 14, 28 ডেজের ডোজে এটা কমপ্লিট হয়। এআরভি ভ্যাকসিন সবসময় 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেতেই রাখতে হয়, এবং একবার ডিজলভ করার পরে সেটা 6 ঘন্টার মধ্যেই পেশেন্টদেরকে দেওয়া হয়। 6 ঘন্টা পেরিয়ে গেলে তখন সেগুলোকে ডিসকার্ড করে দেওয়া হয়, মানে তখন সেটা আর দেওয়া হয় না। আচ্ছা, অনেক মায়েদেরই কোশ্চেন থাকে যে দিদিমণি আমার বাচ্চা 2 বছর বয়স কিংবা 3 বছর বয়স, আমার বাচ্চাকে কি নেওয়া যাবে? আবার অনেক প্রেগনেন্ট মাদার আসে যাদের কোশ্চেন থাকে আমার তো পেটে বাচ্চা আছে, তাহলে আমি কি নিতে পারবো? তো বলে রাখি, এটা 2 বছর কেন, 1 বছর বাচ্চা থেকে শুরু করে যত বয়স্ক লোকই আসুক না কেন সবাইকেই এটা দেয়া যায়। এবং এটা এই একটা ইনজেকশনই, ডগ বাইট হোক, স্ক্র্যাচ হোক, ক্যাট বাইট হোক, ক্যাট স্ক্র্যাচ হোক, মাঙ্কি বাইট হোক, মাঙ্কি স্ক্র্যাচ হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই একটাই ইনজেকশন দেয়া হয়ে থাকে। আচ্ছা, ধরুন 4টে ডোজ কমপ্লিট হয়নি, এর মধ্যে অনেকেরই হয় যে আবার হয়তো স্ক্র্যাচ হয়েছে, আবার হয়তো বাইট হয়েছে। তো সেক্ষেত্রে তাদের একটা কোশ্চেন থাকে যে আমি কি আবার তাহলে প্রথম থেকে শুরু করব? তো না, চলাকালীন যদি আবার কামড় দেয় কিংবা আঁচড় দেয়, তো সেক্ষেত্রে আর আলাদা করে ইনজেকশন নেওয়ার দরকার নেই, কারণ আপনি ওই কোর্সের মধ্যেই আছেন। কিন্তু
যদি 3 মাস হয়ে যায়, ইনজেকশন নেওয়ার 3 মাস যদি হয়ে যায়, তারপরে যদি কামড়ায় তাহলে আপনাকে আবার ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং হসপিটাল থেকে একটা ছোট কাগজ দেয় ব্লু কালারের। তো ওই কাগজটা নিয়ে এসে ডক্টরকে কিন্তু অবশ্যই দেখা করতে হবে। এবার আমরা ডিসকাস করব আরআইজি, র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন। যারা ক্যাটাগরি 3 এর মধ্যে পড়ছো, অর্থাৎ যাদের কোনো এনিম্যাল বাইটের জন্য রক্ত বেরোলো কিংবা মাংস তুলে নিল কিংবা সামান্য হলেও রক্ত বেরিয়েছে, তো তাদের ক্ষেত্রে ক্যাটাগরি তারা 3 এর মধ্যে পড়ছে। তো তাদের তখন ইনজেকশন টিটি, ইনজেকশন এআরভি আর হচ্ছে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন নেওয়া হয়। র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন হলো 2 প্রকার, একটা হলো হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন আর একটা হলো ইকুইন র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন। হিউম্যান ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে 1 ভাইলে 1500 ইউনিট থাকে এবং এটা 20 ইউনিট পার কেজি বডি ওয়েটে দেওয়া হয়। আর ইকুইন র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন 40 ইউনিট পার কেজি বডি ওয়েটে দেওয়া হয়। এটা একটা ভাইলে 3000 ইউনিট থাকে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন বলো, ইমিউনোগ্লোবিউলিন বলো, এগুলো কিন্তু ইন্ট্রামাস্কিউলারেতেই দেওয়া হয়, ইন্ট্রাভেনাস কিন্তু দেওয়া হয় না। যেহেতু র্যাবিস ভাইরাস কিংবা জলাতঙ্ক এটা সরাসরি এফেক্ট করে আপনার নার্ভাস সিস্টেমকে, তাই যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালের সাথে যোগাযোগ করতে হবে। তার সাথে আরেকটা খেয়াল আপনাদের অবশ্যই রাখতে হবে, যদি প্রাণী আপনাকে কামড়েছে কিংবা আঁচড় দিয়েছে, তো সেই প্রাণীটাকে 10 দিন অবজারভেশন আপনাকে কিন্তু রাখতে হবে। তাকে দেখতে হবে তার মধ্যে কোনো চেঞ্জেস আপনি লক্ষ্য করতে পারছেন কিনা, সেই প্রাণী বেঁচে আছে না মারা গেছে। কিংবা 10 দিনের মধ্যে যেই চেঞ্জেস গুলো আপনি লক্ষ্য করবেন সেটা হলো প্রাণীটি লেথার্জি হয়ে পড়বে কিংবা তার ভয়েস হয়তো চেঞ্জ হয়ে গেল, তার এক্সেসিভ স্যালাইভেশন, খুবই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। যদি এই চেঞ্জেস গুলো হয়ে থাকে তাহলে কিন্তু ধরে নিতে হবে যে যে প্রাণীটার র্যাবিস আছে। কিন্তু যদি এই 10 দিনের মধ্যে দেখা যায় যে প্রাণীটি সুস্থ স্বাভাবিক আছে, তার মানে তার র্যাবিস কিন্তু নেই। এক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। যদি র্যাবিস থাকেও তাহলেও সেই ক্ষেত্রে আপনি ইনজেকশন নিচ্ছেন, তো আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। লাস্ট যে কোশ্চেনটা সাধারণ মানুষ করে থাকে সেটা হলো যে আমাকে তো এনিম্যাল বাইট হয়েছে কিংবা আমার তো এনিম্যাল স্ক্র্যাচ হয়েছে, তাহলে আমার এঁঠোটা কি অন্য কেউ খেতে পারবে? তাহলে কি তারও কি এটা হবে? তো বলে রাখি, একদমই নয়। এটা হিউম্যান টু হিউম্যান ছড়ায় না, মানে মানুষের থেকে আরেক মানুষে ছড়ায় না। কিন্তু যদি ধরুন আপনার কোনো অঙ্গ অর্থাৎ কোনো অর্গান ট্রান্সপ্ল্যান্ট করছেন অন্য একজন মানুষকে, সেক্ষেত্রে যদি আপনার জলাতঙ্ক হয়ে থাকে, র্যাবিস যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে একজনের থেকে আরেকজন ছড়াতে পারে। আদারওয়াইজ কিন্তু এটা হয় না, হিউম্যান টু হিউম্যান ছড়ায় না। এটা প্রাণীদের থেকে সাধারণত মানুষদেরই হয়ে থাকে। আশা করি যে কোশ্চেন গুলো সবাই আলোচনা করে কিংবা অনেকে হয়তো বলতে পারে না, অনেকে জিজ্ঞাসা করে, তো তাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি। যদি তোমাদের আরো কোনো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি কোনো নতুন ইনফরমেশন তোমরা জেনে থাকো তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে অবশ্যই শেয়ার করবে। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করো।